সম্প্রতি ধোনির সাথে একটি আকর্ষণীয় কথোপকথন হয়েছিল, যেখানে তিনি প্রতিভার চেয়ে আত্মবিশ্বাসের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন। তিনি উল্লেখ করেছিলেন যে আত্মবিশ্বাস সাফল্যের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে, পরামর্শ দিয়েছিলেন যে প্রতিভা থাকা সত্ত্বেও আত্মবিশ্বাসের অভাব অর্জনকে বাধাগ্রস্ত করতে পারে। তিনি আত্মবিশ্বাসকে বালির পরিবর্তে শক্ত মাটির উপর একটি কাঠামো তৈরির সাথে তুলনা করেছিলেন। শক্তিশালী আত্মবিশ্বাস জীবনের লক্ষ্যগুলি তৈরি করার জন্য একটি দৃঢ় ভিত্তি প্রদান করে, যেখানে এর অনুপস্থিতি অস্থিরতা এবং ভয়ের দিকে পরিচালিত করে। তিনি ব্যাখ্যা করেছিলেন যে আত্মবিশ্বাস একটি গাড়িতে জ্বালানির পূর্ণ ট্যাঙ্ক থাকার মতো, যা একজনের লক্ষ্যের দিকে অনায়াসে এগিয়ে যাওয়ার সুযোগ দেয়। আত্মবিশ্বাস কতটা গুরুত্বপূর্ণ তা উপলব্ধি একটি ব্যক্তিগত যাত্রা থেকে এসেছে। বক্তা তাদের অতীতের অনিশ্চয়তার সাথে লড়াই ভাগ করে নিয়েছিলেন, যা তাদের অন্যদের সাথে সম্পূর্ণভাবে জড়িত হতে এবং তাদের স্বপ্ন অনুসরণ করতে বাধা দিয়েছিল। আত্মবিশ্বাস গড়ে তোলার উপর মনোনিবেশ করে। জাহাজের জন্য একটি শক্তিশালী নোঙরের মতো রূপকগুলির মাধ্যমে চিত্রিত সবকিছু বদলে গেছে। এই যাত্রা উল্লেখযোগ্য সাফল্যের দিকে পরিচালিত করে, যার মধ্যে একটি ভিডিও চ্যানেল তৈরি করা এবং অন্যদের নেতিবাচকতার মধ্যেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সক্রিয় থাকা অন্তর্ভুক্ত। দর্শকদের তাদের আত্মবিশ্বাস গড়ে তুলতে সাহায্য করার জন্য বক্তা একটি নির্দিষ্ট বই থেকে প্রাপ্ত 11টি অভ্যাস ভাগ করে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। এই অভ্যাসগুলি কেবল আত্মবিশ্বাস বৃদ্ধির প্রতিশ্রুতি দেয় না, বরং ব্যক্তিগত ক্ষমতাও প্রসারিত করে। ভিডিওটির শেষ পর্যন্ত দেখার জন্য উৎসাহিত করা আত্মবিশ্বাসের নাটকীয় বৃদ্ধির সম্ভাবনা দ্বারা জোর দেওয়া হয়েছিল, যা জীবনের ফলাফলকে উন্নত করতে পারে। অভ্যাসগুলি সম্পর্কে গভীরভাবে আলোচনা করার আগে, ভিডিওটিতে দর্শকদের আত্মবিশ্বাসের মাত্রা পরিমাপ করার জন্য 11 ডিসেম্বরটি প্রশ্নের একটি আত্মবিশ্বাস মূল্যায়ন অন্তর্ভুক্ত ছিল। প্রশ্নগুলিতে অযোগ্যতার অনুভূতি, অন্যদের সাথে তুলনা, সামাজিক মিথস্ক্রিয়ায় দ্বিধা, নিজেকে প্রকাশ করতে অসুবিধা এবং প্রত্যাখ্যান এবং সিদ্ধান্ত গ্রহণের ভয় অন্বেষণ করা হয়েছিল। উত্তরদাতারা এই অনুসন্ধানমূলক প্রশ্নগুলির হ্যাঁ প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে তাদের আত্মবিশ্বাসের স্তর শ্রেণীবদ্ধ করতেন। মায়া সম্পর্কে একটি উদাহরণমূলক গল্প শেয়ার করা হয়েছিল, যিনি একটি সাধারণ লালন পালনের পরে তার ক্যারিয়ার শুরু করার পরেও আত্মসন্দেহ এবং অযোগ্যতার অনুভূতির সাথে লড়াই করেছিলেন। তার বাবা মা তার শিক্ষার জন্য ত্যাগ স্বীকার করেছিলেন, তবুও বছরের পর বছর প্রযুক্তিগত ভূমিকায় থাকার পরে তিনি ক্যারিয়ারের অগ্রগতিতে স্থবিরতার মুখোমুখি হয়েছিলেন। সহকর্মীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া তার অভ্যন্তরীণ সমালোচকদের দ্বারা আবৃত ছিল, যার ফলে তিনি সভায় দ্বিধা করতে এবং ধারণা প্রদান এড়িয়ে চলতেন, এই ভয়ে যে তারা প্রত্যাখ্যাত হবে। মায়ার অভিজ্ঞতা ক্রমাগত সম্ভাব্য সামাজিক ভুলের পুনরাবৃত্তি এবং সুযোগ হাতছাড়া হওয়ার কারণে বিকৃত হয়ে পড়ে। তিনি তার সহকর্মীদের সাফল্যকে ব্যক্তিগত ত্রুটি হিসেবে দেখেছিলেন, নিজেকে বলতেন যে তিনি চ্যালেঞ্জের জন্য প্রস্তুত নন, যার ফলে তিনি দীর্ঘসূত্রিতা এবং পরিপূর্ণতাবাদের দিকে পরিচালিত করেছিলেন। প্রত্যাখ্যান এবং প্রস্তুত না হওয়ার ভয় তাকে আরও পঙ্গু করে দেয়, যার ফলে অন্যরা দায়িত্ব নেওয়ার সময় তাকে দলের প্রকল্পগুলির পিছনে থাকতে হয়। এই আখ্যানটি উদাহরণ হিসেবে তুলে ধরেছে যে আত্মসন্দেহ কিভাবে একজন প্রতিভাবান ব্যক্তিকে উন্নতির পথে বাধা দিতে পারে। এটি জীবনে সম্ভাবনার উন্মোচন এবং সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার জন্য আত্মবিশ্বাসকে লালন করার প্রয়োজনীয়তার উপর আলোকপাত করে। বিভিন্ন প্রতিভার স্তর সত্ত্বেও সাফল্য অর্জনের জন্য আত্মবিশ্বাসকে একটি গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে ধোনির অন্তর্দৃষ্টির সাথে এই সামগ্রিক বার্তাটি প্রতিফলিত করে। সামগ্রিকভাবে মায়ার অভিজ্ঞতা এবং ধোনির ভাগ করা অন্তর্দৃষ্টি ব্যক্তিগত এবং পেশাদার ক্ষেত্রে নেভিগেট করার ক্ষেত্রে আত্মবিশ্বাসের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেয়। বক্তা শ্রোতাদের তাদের আত্মবিশ্বাসের যাত্রা সম্পর্কে চিন্তাভাবনা করার, বৃদ্ধির পক্ষে সমর্থন করার এবং ব্যক্তিগত বিশ্বাস ব্যবস্থাকে শক্তিশালী করে এমন ব্যবহারিক অভ্যাস বাস্তবায়নের জন্য আমন্ত্রণ জানান। সংক্ষেপে, আত্মবিশ্বাস সম্পর্কে আকর্ষণীয় সংলাপের মাধ্যমে এই ধারণাটি সামনে আসে যে একজনের মানসিকতা ফলাফলকে গঠন করে। আত্মবিশ্বাসের গুরুত্বের উপর জোর দিয়ে কেবল আত্মবিশ্বাসের বিষয় হিসাবে নয়, বরং সাফল্যের জন্য একটি অপরিহার্য হাতিয়ার হিসাবে জীবনে আরও উচ্চতায় পৌঁছাতে আগ্রহী প্রত্যেকের জন্য এই বৈশিষ্ট্যগুলিকে লালন ও বিকাশের উদ্যোগ অগ্রাধিকার হওয়া উচিত। মায়ার আত্মবিশ্বাসের সাথে সংগ্রাম তার জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক ছিল, যা তার সাফল্যের ধারণাকে প্রভাবিত করেছিল,
যা সে প্রায়শই তার ক্ষমতার চেয়ে ভাগ্য বা অন্যদের সহায়তার উপর নির্ভর করত। খারাপ পারফরম্যান্সের কারণে তার কোম্পানিতে ছাঁটাইয়ের আশঙ্কা দেখা দিলে মায়া তীব্র চাপ অনুভব করেছিল, কারণ তার বেতন ছিল পরিবারের আয়ের প্রধান উৎস। তার বন্ধু শ্রদ্ধা মায়ার সম্ভাবনা বুঝতে পেরে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নেয়, বিশ্বাস করে যে জীবনের চ্যালেঞ্জগুলিতে বিশেষজ্ঞ একজন ডাক্তারের কাছে যাওয়া মায়াকে তার সমস্যাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করতে পারে। মায়ার প্রাথমিক সন্দেহ থাকা সত্ত্বেও সে শ্রদ্ধার সাথে ডগ বুকের কাছে যেতে রাজি হয়, যিনি জটিল জীবনের সমস্যাগুলির প্রতি তার সরল দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। ডগ বুক আত্মবিশ্বাসের অভাবকে উঠতে ভয় পাওয়া একটি শক্তিশালী পাখির মতো বর্ণনা করেছিলেন, পরামর্শ দিয়েছিলেন যে আত্মবিশ্বাস তৈরি করা সীমাহীন জ্বালানি সহ একটি গাড়ি থাকার মতো, যে কোনো জায়গায় নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তিনি আত্মসন্দেহকে আত্মবিশ্বাসের প্রাথমিক বাধা হিসাবে চিহ্নিত করেছিলেন, চার্লি মুঙ্গারের ল অফ ইনভার্সের অনুভূতির প্রতিধ্বনি করেছিলেন, যা বলে যে লক্ষ্য অর্জনের জন্য সেই লক্ষ্যকে বাধাগ্রস্ত করে এমন আচরণ বন্ধ করতে হবে। ডগ বুক ব্যাখ্যা করেছেন যে মায়ার ভয় এবং আত্মসন্দেহ উল্লেখযোগ্য বাধা ছিল এবং তাদের মুখোমুখি না হয়েও তার সমস্ত প্রতিভা মধ্যমতার দিকে পরিচালিত করবে। তিনি তার ভয় দূর করার এবং আত্মবিশ্বাস তৈরির জন্য 3 পর্যায়ের পদ্ধতির রূপরেখা দিয়েছেন, যার মধ্যে ভয়কে আলিঙ্গন করা এবং তার মানসিকতা পরিবর্তন করা অন্তর্ভুক্ত। প্রতিটি পর্যায়ে ডগ বুক তার সাথে 4টি অভ্যাস নিয়ে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন, যা তার জীবনকে রূপান্তরিত করতে সাহায্য করবে। তাকে আশ্বস্ত করেছেন যে এই পরিবর্তনগুলি বাস্তবায়ন আত্মবিশ্বাসের একটি নতুন অনুভূতি জাগিয়ে তুলবে। যাই হোক, তিনি প্রতিশ্রুতির গুরুত্বের উপর জোর দিয়েছিলেন, মায়ার কাছ থেকে কেবল শোনার নয় বরং সেশনের মধ্যে অভ্যাসগুলি তার জীবনে প্রয়োগ করার প্রতিশ্রুতি চেয়েছিলেন। তিনি প্রথম অভ্যাসটি চালু করেছিলেন, ভয়কে স্বীকৃতি দেওয়া এবং গ্রহণ করা। ডগ বুক ব্যাখ্যা করেছিলেন যে লোকেরা প্রায়শই তাদের আবেগের মুখোমুখি হওয়া এড়িয়ে চলে, তবে অর্থপূর্ণ পদক্ষেপ নেওয়ার জন্য গ্রহণযোগ্যতা অপরিহার্য। তিনি এলিনার রুজভেল্টের গল্পটি শেয়ার করেছিলেন, যিনি তার প্রাথমিক লজ্জা কাটিয়ে উঠেছিলেন এবং প্রথমে জনসাধারণের সাথে কথা বলার ভয়কে গ্রহণ করে একজন উল্লেখযোগ্য জনসাধারণের বক্তা হয়েছিলেন। তিনি মায়াকে তার ভয়কে কাটিয়ে ওঠার প্রথম পদক্ষেপ হিসাবে চিনতে এবং লিখতে উৎসাহিত করেছিলেন। এরপর ডগ বুক অভ্যাস নম্বর 2 নিয়ে আলোচনা করেছেন, দুর্বলতার পরিবর্তে বৃদ্ধির সুযোগ হিসাবে ভয়কে পুনর্গঠন করা। তিনি মাইকেল জর্ডানের হাই স্কুল বাস্কেটবল দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতাকে একটি উজ্জ্বল উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। হতাশার কাছে নতি স্বীকার করার পরিবর্তে তিনি এটিকে শেখার এবং উন্নতি করার সুযোগ হিসেবে দেখেছিলেন। ডগ বুক মায়াকে একই রকম দৃষ্টিভঙ্গি গ্রহণ করার পরামর্শ দিয়েছিলেন, তার ভয়কে ব্যবহার করে ব্যক্তিগত বিকাশের ক্ষেত্রগুলি চিহ্নিত করার জন্য, তার সম্ভাবনাকে দমন করার সুযোগ না দিয়ে। মায়া মনোযোগ সহকারে শুনেছিলেন। ডগ বুক যে পরিবর্তনগুলি গ্রহণ করার জন্য তার প্রয়োজনীয় ভিত্তি স্থাপন করেছিলেন তার জন্য তিনি মুগ্ধ হয়েছিলেন। তিনি তুলে ধরেছিলেন যে ভয় অযোগ্যতার লক্ষণ নয়, বরং তাকে এগিয়ে নিয়ে যেতে পারে, তার ক্ষমতা বিকাশ এবং শক্তিশালী করার সুযোগ তৈরি করতে পারে। মূল প্রতিপাদ্য ছিল ক্ষমতায়নের এই উপলব্ধি যে ভয়কে স্বীকৃতি দেওয়া, মোকাবেলা করা এবং পুনর্গঠন করা উল্লেখযোগ্য ব্যক্তিগত বিকাশের দিকে পরিচালিত করতে পারে। প্রদত্ত পরামর্শটি কেবল মায়াকে ছাঁটাই থেকে বাঁচতে সাহায্য করার জন্য নয় বরং চ্যালেঞ্জ সত্ত্বেও জীবনে উন্নতি করার জন্য ডিজাইন করা হয়েছিল। ডগ বুকের পদ্ধতিটি কার্যকর পদক্ষেপের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল, যা শেষ পর্যন্ত মায়াকে তার প্রয়োজনীয় আত্মবিশ্বাস দিয়ে সজ্জিত করতে পারে। মায়া এই যাত্রা শুরু করার সাথে সাথে তিনি পরামর্শ অনুসারে তার ভয় এবং তাদের স্বীকৃতিগুলি তালিকাভুক্ত করতে শুরু করেছিলেন। ডগ বুকের সাথে প্রতিটি অধিবেশন নতুন প্রতিফলন এবং প্রকাশ এনেছিল, প্রতিটি অভ্যাস শেষের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। শ্রদ্ধার অটল সমর্থনে উৎসাহিত হয়ে মায়া তার অভিজ্ঞতা এবং অন্তর্দৃষ্টি লিপিবদ্ধ করেছিলেন, অনিশ্চয়তার মুখে স্থিতিস্থাপকতা গড়ে তুলেছিলেন। প্রক্রিয়াটি তার সংগ্রাম ছাড়া ছিল না, ভয়কে আলিঙ্গন করা এবং তার পদ্ধতি পুনর্বিবেচনার জন্য সাহস এবং দৃঢ়তার প্রয়োজন ছিল। তবুও তিনি যে প্রতিটি অনুশীলন করেছিলেন তার সাথে তিনি ধীরে ধীরে ক্ষমতায়নের ঢেউ অনুভব করেছিলেন, কারণ আত্মবিশ্বাস তার আত্মধারণার ফাটলগুলি মেরামত করতে শুরু করেছিল। চূড়ান্ত লক্ষ্য বাস্তবায়িত হয়েছিল যখন তিনি চ্যালেঞ্জগুলির সাথে মোকাবিলা করার পদ্ধতিতে পরিবর্তনগুলি পর্যবেক্ষণ করেছিলেন,
যা একসময় পঙ্গু সন্দেহের জন্ম দিয়েছিল এখন সম্ভাব্য বিকাশের চিহ্ন হয়ে উঠেছে। দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে এই মানসিকতার পরিবর্তনগুলি মায়ার মধ্যে আত্মবিশ্বাসের বীজ বপন করেছিল, তার কর্মপরিবেশ এবং ব্যক্তিগত জীবনকে একইভাবে কিভাবে পরিচালনা করেছিল তা রূপান্তরিত করেছিল। মায়া তার অগ্রগতি নথিভুক্ত করেছিলেন, ডগ বুকের নির্ধারিত অভ্যাস বাস্তবায়নের প্রভাব ভাগ করে নেওয়ার জন্য তার পরবর্তী নিয়োগের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন। তিনি লক্ষ্য করতে শুরু করেছিলেন যে তিনি কেবল তার ভয়ের মুখোমুখি হওয়ার জন্য আরও সাহস অর্জন করছেন না, বরং এমন সুযোগগুলি গ্রহণ করার জন্য আরও সক্রিয় হয়ে উঠছেন যা আগে নাগালের বাইরে বলে মনে হতো। ডগ বুকের নীতি দ্বারা পরিচালিত এবং শ্রদ্ধার বন্ধুত্ব দ্বারা শক্তিশালী হয়ে মায়া ধীরে ধীরে তার মূল্য এবং ক্ষমতার ওপর বিশ্বাস ফিরে পান। ছাঁটাইয়ের সময়সীমা যত এগিয়ে আসছে, আতঙ্ককে পঙ্গু করার পরিবর্তে গল্পটি পরিবর্তিত হয়েছিল। পরিবর্তে তিনি ভবিষ্যতের চ্যালেঞ্জগুলি গ্রহণের জন্য নিজেকে প্রস্তুত করার দিকে মনোনিবেশ করেছিলেন, এই জ্ঞান দ্বারা সুরক্ষিত ছিলেন যে তার মূল্য তার পদবি বা বেতনের মধ্যে সীমাবদ্ধ নয়। তিনি ভবিষ্যতের চ্যালেঞ্জগুলি গ্রহণের জন্য প্রস্তুত একজন আত্মবিশ্বাসী ব্যক্তিতে রূপান্তরিত হচ্ছিলেন, নতুন দক্ষতা এবং দৃষ্টিভঙ্গিতে সজ্জিত ছিলেন যা ভয়কে শত্রু হিসাবে নয় বরং নিজের আত্মবিশ্বাসী সংস্করণের দিকে একটি ধাপ হিসেবে তৈরি করেছিল। অবশেষে মায়া শিখেছিলেন যে চ্যালেঞ্জগুলি কেবল বাধা নয় বরং গভীর বিকাশের সুযোগ, যা তার সামনের পথকে আলোকিত করে। একবার তাকে একটি অনুষ্ঠানে গিটার বাজানোর জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তীব্র ভয় অনুভব করেছিলেন, যার ফলে তিনি আমি সবার সামনে বাজাই না বলে প্রত্যাখ্যান করেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে এই ভয় তাকে ব্যক্তিগত বিকাশ এবং আত্মবিশ্বাস তৈরির একটি দুর্দান্ত সুযোগ থেকে বিরত রাখছে। সুযোগটি গ্রহণ এবং অনুশীলনের পর তিনি মঞ্চে পারফর্ম করতে স্বাচ্ছন্দ্য বোধ করেছিলেন। মায়াকে একই ধরনের ভয় লক্ষ্য করতে এবং সেগুলিকে উন্নতির সুযোগ হিসেবে দেখতে উৎসাহিত করা হয়েছিল। দ্বিতীয় অভ্যাস ছিল তার নেতিবাচক আত্মকথাকে চ্যালেঞ্জ করা। ডগ বুক উল্লেখ করেছিলেন যে আমি এটা করতে পারি না, এর মতো নেতিবাচক চিন্তাভাবনাগুলি আত্মবিশ্বাসের জন্য ক্ষতিকারক। তিনি মুহাম্মদ আলীর উদাহরণ দিয়েছিলেন, যিনি বারবার নেতিবাচকতার মুখে আমি সর্বশ্রেষ্ঠ বলে দাবি করেছিলেন, যা শেষ পর্যন্ত বক্সিং অঙ্গনে একটি মানসিক সুবিধা অর্জন করেছিল। ডগ বুক জিজ্ঞাসা করেছিলেন যে মায়া কি নেতিবাচক আত্মকথার অভিজ্ঞতা লাভ করেছিলেন, যা তিনি সাধারণ বলে স্বীকার করেছিলেন। তিনি তাকে সপ্তাহজুড়ে তার নেতিবাচক চিন্তাভাবনা গণনা করার এবং সেগুলিকে আমি প্রতিদিন শিখছি এবং বেড়ে উঠছি এর মতো আরও ইতিবাচক নিশ্চিতকরণ দিয়ে প্রতিস্থাপন করার দায়িত্ব দিয়েছিলেন। পরবর্তী অভ্যাসটি ছিল তার পছন্দগুলির দায়িত্ব নেওয়া। তিনি জে কে রাউলিংয়ের কথা উল্লেখ করেন, যিনি অসংখ্য প্রত্যাখ্যানের মুখোমুখি হয়েছিলেন কিন্তু তিনি অধ্যবসায় অব্যাহত রেখেছিলেন, তার চূড়ান্ত সাফল্যের জন্য ব্যক্তিগত জবাবদিহিতা এবং অবিরাম প্রচেষ্টাকে দায়ী করেছিলেন। ডগ বুক একজন বন্ধুর গল্প শেয়ার করেছেন, যিনি তার ম্যানেজারকে তার ক্যারিয়ারের অগ্রগতির অভাবের জন্য দোষারোপ করেছিলেন। একবার তিনি নিজের পেশাদার উন্নয়নের দায়িত্ব নেওয়ার দিকে ঝুঁকে পড়লে তিনি তার দক্ষতা উন্নত করেন এবং তার ম্যানেজারকে মুগ্ধ করেন, যার ফলে পদোন্নতি পান। মায়াকে অজুহাত প্রত্যাখ্যান করতে এবং তার পরিস্থিতির দায়িত্ব নিতে উৎসাহিত করা হয়। এই পরামর্শের সাথে সম্পর্কিত মায়া তার ভয়কে স্বীকৃতি দেয় এবং সেগুলির মুখোমুখি হতে শুরু করে। তিনি বেশ কয়েকটি ভয় লিখে রাখেন, যার মধ্যে তার চাকরি হারানো এবং অযোগ্য বোধ করা অন্তর্ভুক্ত। এই অনুভূতিগুলি এড়ানোর পরিবর্তে তিনি বৃদ্ধির সুযোগগুলি শনাক্ত করতে শুরু করেন। তিনি তার নেতিবাচক আত্মকথন লক্ষ্য করেন এবং সক্রিয়ভাবে এটিকে দক্ষতার স্বীকৃতি দিয়ে প্রতিস্থাপন করেন। কর্মক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রকল্প উপস্থাপন করা হলে মায়া তার দায়িত্ব পুনর্নির্ধারণ করার পরিবর্তে সরাসরি এটি পরিচালনা করার উদ্যোগ নেন। এই সক্রিয় পদ্ধতির ফলে তার ঊর্ধ্বতনদের কাছ থেকে প্রশংসা পাওয়া যায়। যাই হোক, এই অর্জনের পরেও মায়া নতুন প্রকল্পের চাহিদা সম্পর্কে আবার ভয় অনুভব করতে শুরু করেন। ডগ বুক এটিকে পরবর্তী ধাপ, গঠনমূলক কর্মকাণ্ডের সাথে পরিচয় করিয়ে দেওয়ার একটি সুযোগ হিসেবে দেখেছিলেন, যার মধ্যে ভয় থাকা সত্ত্বেও পদক্ষেপ নেওয়ার অভ্যাস অন্তর্ভুক্ত ছিল। তিনি অপরাহ উইনফ্রের উদাহরণ তুলে ধরেন, শৈশব নির্যাতন এবং একাধিক প্রত্যাখ্যান সহ তার অসংখ্য প্রতিকূলতার বিবরণ দেন, তবুও তিনি ভয় পেয়েও তার লক্ষ্যগুলি অনুসরণ করে চলেছিলেন। অবশেষে
তিনি টেলিভিশনে দুর্দান্ত সাফল্য অর্জন করেন, দেখিয়ে দেন যে ভয়কে আলিঙ্গন করা কিভাবে আপনার সাফল্যের দিকে নিয়ে যেতে পারে। ডক্টর বুক নিষ্ক্রিয় হয়ে পড়ার পরিবর্তে ভয়ের মুখোমুখি হওয়ার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছিলেন, উল্লেখ করেছিলেন যে চ্যালেঞ্জ মোকাবেলা করার মাধ্যমেই উন্নতি আসে। তিনি মায়াকে মনে করিয়ে দিয়েছিলেন যে ভয় অনুভব করা সাধারণ, তবে তাকে তার নতুন প্রকল্পটি গ্রহণ করতে উৎসাহিত করেছিলেন। তাকে আরও সহায়তা করার জন্য তিনি ছোট, অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণের প্রস্তাব করেছিলেন। তিনি অ্যাটমিক হ্যাবিটসের লেখক জেমস ক্লিয়ারের কথা উল্লেখ করেছিলেন, যিনি স্থায়ী অভ্যাস তৈরির জন্য পরিচালনাযোগ্য লক্ষ্য দিয়ে শুরু করার পক্ষে ছিলেন। উদাহরণস্বরূপ, ক্লিয়ারের ফিটনেসের যাত্রা শুরু হয়েছিল প্রতিদিন মাত্র 2 মিনিট হাঁটার মাধ্যমে, যা সময়ের সাথে সাথে উল্লেখযোগ্য ফলাফলের দিকে পরিচালিত করে। ডক্টর বুক সুপারিশ করেছিলেন যে মায়া তার বৃহৎ প্রকল্পটিকে ছোট, পরিচালনাযোগ্য লক্ষ্যে বিভক্ত করে প্রতিদিনের অগ্রগতি এবং ছোট জয়ের উপর মনোযোগ কেন্দ্রীভূত করবে। এই কৌশলটি তার ম্লান আত্মবিশ্বাস কমাতে সাহায্য করবে এবং তাকে তার দায়িত্বের চারপাশে একটি রুটিন তৈরি করতে সাহায্য করবে, কৃতিত্বের অনুভূতি জাগিয়ে তুলবে। মায়া ডক্টর বুকের পরামর্শের প্রজ্ঞা বুঝতে পেরেছিলেন যে তার লক্ষ্যগুলিকে ছোট ছোট ধাপে গঠন করে তিনি অনুভূতির বিরুদ্ধে লড়াই করতে পারেন। এই অন্তর্দৃষ্টি প্রয়োগ করে মায়া দ্বিতীয় ধাপকে সম্পূর্ণরূপে গ্রহণ করার লক্ষ্য রেখেছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে তার ভয়ের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া, এমনকি ছোট ছোট পদক্ষেপও নেওয়া কতটা গুরুত্বপূর্ণ। উপরন্তু এই প্রক্রিয়াটি তার আত্মকথন এবং ব্যক্তিগত দায়িত্বের প্রতি অঙ্গীকারের প্রতি সচেতনতা বৃদ্ধি করেছিল। তার নির্ধারিত প্রতিটি পরিচালনাযোগ্য লক্ষ্য তার আত্মবিশ্বাসকে শক্তিশালী করবে এবং তাকে তার উদ্বেগগুলিকে সরাসরি মোকাবেলা করতে সাহায্য করবে। মায়ার যাত্রা একটি উল্লেখযোগ্য মোড় নেয় যখন সে ডগ বুকের শিক্ষার সাথে কার্যকরভাবে তার মানসিকতাকে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। তার কর্মজীবনের জন্য দায়িত্ব নেওয়ার এবং ভয়কে অতিক্রম করার কাজটি নতুন দৃঢ় সংকল্পের জন্ম দেয়। পূর্বে তিনি যে চ্যালেঞ্জগুলি এড়িয়ে গিয়েছিলেন তা সুযোগে রূপান্তরিত হয়েছিল, যার ফলে ব্যক্তিগত বৃদ্ধি এবং অর্জন ঘটে। ডগ বুকের অন্তর্দৃষ্টি তাকে তার কাজের অভ্যাসগুলিকে পদ্ধতিগতভাবে উন্নত করার এবং আরও ইতিবাচক অভ্যন্তরীণ সংলাপ গড়ে তোলার জন্য একটি কাঠামো প্রদান করেছিল। সংক্ষেপে, মায়ার অভিজ্ঞতা ভয়কে স্বীকৃতি দেওয়ার এবং মোকাবেলা করার, নেতিবাচক কথোপকথনকে ক্ষমতায়নকারী নিশ্চিতকরণের সাথে প্রতিস্থাপন করার, নিজের পরিস্থিতির জন্য দায়িত্ব নেওয়ার এবং ভয় সত্ত্বেও কাজ করার গুরুত্বকে অন্তর্ভুক্ত করে। ধারাবাহিকভাবে ছোট, অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করে সে তার আত্মবিশ্বাস বজায় রেখে তার আকাঙ্ক্ষার দিকে ক্রমাগত এগিয়ে যেতে পারে। মোহাম্মদ আলী, জে.কে. রাউলিং এবং অপরাহ উইনফ্রের মতো রোল মডেলদের কাছ থেকে শেখা, মায়া ক্রমশ ভয়কে কাজে লাগানোর এবং তার বিকাশের জন্য এটিকে অনুঘটক হিসাবে ব্যবহার করার জন্য অনুপ্রাণিত হয়েছিলেন। তার প্রতিটি পদক্ষেপ তার ক্ষমতার উপর তার বিশ্বাসকে আরও দৃঢ় করে তুলেছিল, একটি পরিপূর্ণ ক্যারিয়ারের পথ প্রশস্ত করেছিল। অনেক ব্যক্তি অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী লক্ষ্য স্থাপন করে ভুল করে, যেমন 1 মাসের মধ্যে 5 থেকে 10 কেজি ওজন কমানোর লক্ষ্য, যা প্রায়শই অবাস্তব প্রত্যাশা এবং আত্মবিশ্বাস হ্রাসের দিকে পরিচালিত করে। উদাহরণস্বরূপ, যদি কোনো আয়হীন ব্যক্তি কোটিপতি হওয়ার স্বপ্ন দেখেন, তবে এত উচ্চ লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ার ফলে আত্মবিশ্বাস হ্রাস পেতে পারে। মায়া এবং শ্রদ্ধা বুঝতে পারেন যে যখন কেউ বড় লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়, তখন তাদের আত্মবিশ্বাস সাধারণত হ্রাস পায়। অ্যাটমিক হ্যাবিটস এর লেখক আত্মবিশ্বাস বৃদ্ধির জন্য ছোট, আরও অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণ করার পরামর্শ দেন। এই ছোট মাইল ফলক অর্জন ব্যক্তিদের আরও বড় চ্যালেঞ্জ মোকাবেলায় অনুপ্রাণিত করতে পারে। উদাহরণস্বরূপ, যারা প্রতিদিন জিম সেশনে প্রতিশ্রুতিবদ্ধ হতে সংগ্রাম করে, তারা 10 মিনিটের পরিচালনাযোগ্য হোম ওয়ার্কআউট দিয়ে শুরু করতে পারে। এই ক্রমবর্ধমান পদ্ধতি প্রেরণা এবং অগ্রগতি বৃদ্ধি করে। পরবর্তী অপরিহার্য অভ্যাস হল সিদ্ধান্ত গ্রহণ। ডগ বুক স্টিভ জবসকে সিদ্ধান্ত গ্রহণ এবং অন্তর্দৃষ্টির উদাহরণ হিসাবে তুলে ধরেন। জবস প্রায়শই অতিরিক্ত চিন্তাভাবনার কাছে নতি স্বীকার না করে সাহসী সিদ্ধান্ত নিতেন। বুঝতেন যে ভুল সিদ্ধান্ত প্রক্রিয়ার অংশ ছিল। ডগ বুক উল্লেখ করেছেন যে সফল এবং ব্যর্থ মানুষের মধ্যে পার্থক্য তারা কত দ্রুত সিদ্ধান্ত নেয় তার উপর নির্ভর করে। সফল ব্যক্তিরা আত্মবিশ্বাসের সাথে পদক্ষেপ নেন, অন্যদিকে আত্মবিশ্বাসহীন ব্যক্তিরা ছোটখাটো সিদ্ধান্তের সাথেও লড়াই করেন।
তিনি এই বিষয়টি এমন রোগীদের সাথে তুলে ধরেন যারা এমনকি বই কেনা বা খাবারের বিকল্প বেছে নেওয়ার সিদ্ধান্ত নিতেও লড়াই করে। আত্মবিশ্বাস বাড়ানোর জন্য ব্যক্তিদের দ্রুত সিদ্ধান্ত নেওয়ার অভ্যাস করা উচিত। বাইরে যাওয়ার সময় দুপুরের খাবারের পরিকল্পনা বা আসন নির্বাচনের মতো ছোটখাটো পছন্দ দিয়ে শুরু করা উচিত। প্রায়শই লোকেরা অন্যদের উপর সিদ্ধান্ত স্থগিত করে, যেমন বন্ধুদের সিনেমা বা রেস্তোরাঁর খাবার বেছে নিতে দেওয়া। তবে আত্মবিশ্বাস তৈরি করার জন্য নিজের পছন্দের দায়িত্ব নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুল হতে পারে তা মেনে নিন, কিন্তু সেই ভুল সিদ্ধান্তের মাধ্যমে একজন ব্যক্তি সময়ের সাথে সাথে সঠিক সমাধান খুঁজে পান এবং সিদ্ধান্ত গ্রহণে কর্তৃত্বের অনুভূতি জাগিয়ে তোলে। গড়ে তোলার আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হল আত্মকরুণা। বুক মিরার গল্প শেয়ার করেছেন একজন পরিশ্রমী কর্মচারী যিনি একটি প্রকল্পে কঠোর পরিশ্রম করার পরেও হতাশার মুখোমুখি হয়েছিলেন। প্রাথমিকভাবে তিনি আত্মসমালোচনা করেছিলেন, কিন্তু নিজেকে একজন বন্ধুর মতো আচরণ করে আত্মকরুণা অনুশীলন করতে শিখেছিলেন। এই পরিবর্তন তাকে আত্মবিশ্বাস পুনর্নির্মাণ করতে সাহায্য করেছিল এবং অন্যদেরও একই কাজ করতে উৎসাহিত করেছিল। পরিস্থিতি নির্বিশেষে নিজের সাথে ভদ্র হওয়া এবং কঠোর আত্মবিচার এড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আত্মবিকাশের জন্য নিজেকে ঘনিষ্ঠ বন্ধুর মতো লালন পালনের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ অভ্যাসগুলি শেখার পর মায়া এবং শ্রদ্ধা তাদের জীবনে এগুলি বাস্তবায়ন করতে শুরু করেন। এক সপ্তাহ পর ফিরে আসার পর তারা এই নীতিগুলি প্রয়োগের ফলে উদ্ভূত বর্ধিত সুখ এবং আত্মবিশ্বাস প্রদর্শন করে। উদাহরণস্বরূপ, মায়া একটি গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ করেছিলেন, যার ফলে ইতিবাচক ফলাফল এবং তার বসের অংশগ্রহণ ছিল, যা কোম্পানিতে তার অবস্থানকে আশ্বস্ত করেছিল। বুক তাদের অগ্রগতিতে আনন্দ প্রকাশ করেছিলেন, তুলে ধরেছিলেন যে আত্মবিশ্বাস কিভাবে ব্যক্তিদের ধীরে ধীরে উল্লেখযোগ্য ফলাফল অর্জন করতে সক্ষম করে। তবে বুক সতর্ক করেছিলেন যে যাত্রা আত্মবিশ্বাসের প্রাথমিক বৃদ্ধির সাথে শেষ হয় না, এটিকে আরও শক্তিশালী এবং টিকিয়ে রাখার প্রয়োজন। তিনি তাদের জানিয়েছিলেন যে সময়ের সাথে সাথে আত্মবিশ্বাস হ্রাস পেতে পারে, বিশেষ করে যখন বিপর্যয়ের মুখোমুখি হন। তাদের অভিজ্ঞতা স্বীকার করে মায়া এবং শ্রদ্ধা একমত হন যে চ্যালেঞ্জিং সময়ে আত্মবিশ্বাসের মুহূর্তগুলি ম্লান হয়ে যায়। বুক আত্মবিশ্বাস বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ আরও অভ্যাসগুলি প্রবর্তন করেছিলেন। নবম অভ্যাসটি ছোট জয় উদযাপনের উপর জোর দেয়। অনেকে কেবল বড় সাফল্যের উপর মনোনিবেশ করে প্রায়শই ছোট জয়কে স্বীকৃতি দেওয়ার গুরুত্বকে উপেক্ষা করে। বুক মায়া এবং শ্রদ্ধাকে তাদের দৈনন্দিন অগ্রগতি এবং অর্জনগুলি নিয়ে চিন্তা করতে উৎসাহিত করেছিলেন। যখন তাদের ছোট ছোট জয়গুলো চিহ্নিত করতে বলা হয়েছিল, তখন তারা স্বীকার করেছিলেন যে তারা খুব কমই এই মুহূর্তগুলোকে স্বীকার করেন, যা একটি সাধারণ ভুল ধারণা তুলে ধরে যে শুধুমাত্র উল্লেখযোগ্য সাফল্যই গুরুত্বপূর্ণ। বুক জোর দিয়েছিলেন যে প্রতিদিনের অর্জনগুলোকে স্বীকৃতি দিতে এবং উদযাপন করতে ব্যর্থ হলে তা একজনের সামগ্রিক আত্মবিশ্বাসের ক্ষতি করতে পারে। এর বিরুদ্ধে লড়াই করার জন্য তিনি সুপারিশ করেছিলেন যে তারা ছোট ছোট কাজগুলোকেও সাফল্য হিসেবে স্বীকৃতি দিতে শুরু করুন এবং প্রতিদিন নিজেদের উৎসাহিত করুন। ছোট ছোট সাফল্য উদযাপন করা আত্মবিশ্বাসের একটি শক্তিশালী ভিত্তি তৈরির জন্য অতীব গুরুত্বপূর্ণ, যা বৃহত্তর লক্ষ্যগুলি অসম্পূর্ণ থাকা সত্ত্বেও অব্যাহত থাকে। সংক্ষেপে, আত্মবিশ্বাস কার্যকরভাবে জোরদার করার জন্য ব্যক্তিদের ছোট অর্জনযোগ্য লক্ষ্য নির্ধারণের কৌশল গ্রহণ করা, সিদ্ধান্তমূলক সিদ্ধান্ত গ্রহণ অনুশীলন করা, আত্মসহানুভূতিতে জড়িত হওয়া এবং সক্রিয়ভাবে ছোট ছোট জয় উদযাপন করা উচিত। এই অভ্যাসগুলি কেবল ব্যক্তিগত বৃদ্ধি বাড়ায় না, বরং একটি ইতিবাচক প্রতিক্রিয়া লুপ তৈরি করে যা দীর্ঘমেয়াদে প্রেরণা এবং আত্মবিশ্বাস বজায় রাখে। এই পদ্ধতিগুলিকে লালন করে ব্যক্তিরা তাদের আত্মসম্মান এবং সামগ্রিক সুখকে সমৃদ্ধ করার সাথে সাথে ব্যক্তিগত এবং পেশাদার চ্যালেঞ্জগুলির জটিলতাগুলিকে আরও ভালোভাবে মোকাবেলা করতে পারে। প্রতিদিন ছোট ছোট জয় উদযাপন করুন, এমনকি একটু আগে ঘুম থেকে ওঠার মতো ছোট ছোট সাফল্য। বুক জোর দিয়ে বলেন যে এই ছোট ছোট জয়গুলি বৃহত্তর সাফল্যের দিকে গতি তৈরি করে। শুধুমাত্র উল্লেখযোগ্য সাফল্যের উপর মনোযোগ কেন্দ্রীভূত করলে সুখের সুযোগ হাতছাড়া হতে পারে এবং বড় জয়ে আনন্দ কমে যেতে পারে। আরেকটি গুরুত্বপূর্ণ অভ্যাস হল নিজেকে ইতিবাচক প্রভাব দিয়ে ঘিরে রাখা।
ওয়ারেন বাফেটের উদ্ধৃতি দিয়ে দ্য বুক উল্লেখ করেছেন যে আপনার সঙ্গগুলি বুদ্ধিমানের সাথে বেছে নেওয়া আপনার সাফল্যের পথকে নির্দেশ করতে পারে। ইতিবাচক সম্পর্ক আত্মবিশ্বাস বাড়ায় এবং গঠনমূলক প্রতিক্রিয়া প্রদান করে, অন্যদিকে নেতিবাচক সম্পর্কগুলি বৃদ্ধিকে বাধাগ্রস্ত করতে পারে। যারা আপনার উচ্চাকাঙ্ক্ষাকে অবমূল্যায়ন করে তাদের থেকে নিজেকে দূরে রাখা এবং উন্নয়নকে উৎসাহিত করে এমন সহায়ক ব্যক্তিদের সন্ধান করা অপরিহার্য। দ্য বুক ভয় মোকাবেলায় জয় রেকর্ড করার ধারণাটি উপস্থাপন করেন, ডেভিড গগিন্সকে উদাহরণ হিসেবে ব্যবহার করে। প্রাক্তন নেভি সিল এবং চরম ধৈর্যশীল ক্রীড়াবিদ গগিন্স তার অসাধারণ সাফল্যগুলিকে কুকি জার পদ্ধতি নামে একটি ধারণার সাথে যুক্ত করেন। এই কৌশলটিতে কঠিন সময়ে পুনর্বিবেচনার জন্য ব্যক্তিগত অর্জনগুলি নথিভুক্ত করা, আত্মবিশ্বাস বৃদ্ধি করা অন্তর্ভুক্ত। অংশগ্রহণকারীদের তাদের নিজস্ব কুকি জার সংস্করণ তৈরি করতে উৎসাহিত করা হয়, তাদের বৃদ্ধির কথা মনে করিয়ে দেওয়ার জন্য ধারাবাহিকভাবে এই রেকর্ডগুলি পুনর্বিবেচনা করে। দ্য বুকের অন্তর্দৃষ্টি দ্বারা অনুপ্রাণিত মায়া এবং শ্রদ্ধা উভয়ই তাদের আত্মবিশ্বাসের নিম্ন স্তর এবং এই অধিবেশনটি ইতিমধ্যে তাদের দৃষ্টিভঙ্গিকে কিভাবে ইতিবাচকভাবে প্রভাবিত করেছে তা দেখে তাদের বিস্ময় প্রকাশ করে। দ্য বুক তাদের শেখার এবং উন্নতি করার ইচ্ছার প্রশংসা করেন, এটিকে একটি মূল্যবান বৈশিষ্ট্য হিসাবে চিহ্নিত করেন। তিনি নিজের ক্ষমতা স্বীকৃতি দেওয়ার জন্য প্রশংসা গ্রহণের গুরুত্বের উপর জোর দেন, বিলিয়নেয়ার রিচার্ড ব্র্যানসনকে উদাহরণ হিসাবে ব্যবহার করেন। ব্র্যানসনের দুঃসাহসিক মনোভাব এবং অজানাকে আলিঙ্গন করার ইচ্ছা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হিসেবে কাজ করে। অজানার ভয় নতুন প্রচেষ্টা এবং প্রকল্প শুরু করতে বাধা দিতে পারে, কিন্তু আত্মবিশ্বাস অনিশ্চয়তাকে আলিঙ্গন করার মাধ্যমে আসে। দ্য বুক ব্র্যানসনের নীতিবাক্য, এটি স্ক্রু করুন, আসুন এটি করি, শেয়ার করেন, যা পরামর্শ দেয় যে সম্ভাব্য ফলাফল নিয়ে অতিরিক্ত চিন্তা করার চেয়ে পদক্ষেপ নেওয়া বেশি মূল্যবান। এই দৃঢ়তা সাহস এবং আত্মবিশ্বাস তৈরি করে, যা ব্যক্তিগত এবং পেশাদার বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মায়া এবং শ্রদ্ধাকে আলোচিত 12টি অভ্যাসের একটি তালিকা প্রদান করেন, যা তাদের আত্মবিশ্বাস হ্রাস পেলে পুনরায় দেখার জন্য একটি রেফারেন্স হিসেবে কাজ করে। পাঠটি তাদের ক্ষমতার সক্রিয় ট্র্যাকিং এবং নিশ্চিতকরণকে উৎসাহিত করে। অধিবেশন শেষ হওয়ার সাথে সাথে দ্য বুক তাদের ভবিষ্যতের রেফারেন্সের জন্য অভ্যাসপত্রের একটি ছবি তুলতে উৎসাহিত করেন। মায়া এবং শ্রদ্ধা নতুন আত্মবিশ্বাসের সাথে জীবনের অনিশ্চয়তা মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়ে উজ্জীবিত হয়ে বেরিয়ে পড়েন। দর্শকদের তাদের নিজস্ব যাত্রা সম্পর্কে চিন্তা করতে এবং ভিডিওটির সাথে তাদের সম্পৃক্ততার উপর মন্তব্য করে বিষয়বস্তুর সাথে জড়িত হতে উৎসাহিত করা হয়। বার্তাটি হল তাদের আত্ম-উন্নতি এবং বিকাশের জন্য তাদের জীবনে এই অভ্যাসগুলি প্রয়োগ করা। উপসংহারে আলোচনাটি ছোট ছোট জয়গুলিকে স্বীকৃতি দেওয়া এবং উদযাপন করা, সহায়ক ব্যক্তিদের সাথে নিজেকে ঘিরে রাখা, অনুপ্রেরণার জন্য সাফল্যগুলি নথিভুক্ত করা, ভয় ছাড়াই নতুন চ্যালেঞ্জ গ্রহণ করা এবং বৃদ্ধি এবং ইতিবাচকতার দিকে মনোনিবেশ করা সম্পর্কে আবর্তিত হয়। দ্য বুকের অন্তর্দৃষ্টি আত্মবিশ্বাস গড়ে তোলার এবং ব্যক্তিগত বিকাশের জটিলতাগুলি নেভিগেট করার জন্য একটি রোডম্যাপ প্রদান করে, আত্ম-উন্নতির দিকে সক্রিয় পদক্ষেপ নেওয়ার গুরুত্ব তুলে ধরে।